রাসায়নিক বিক্রিয়াগুলো এবং পরবর্তীতে বিভিন্ন প্রভাবক সেই সকল বিক্রিয়ায় কীভাবে কাজ করে, ধনাত্মক, ঋণাত্মক, স্বপ্রভাবক বা আবিষ্ট প্রভাবক, এসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় টপিকটা, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে। রাসায়নিক সাম্যাবস্থা কী? উভমুখী বিক্রিয়ায় যে অবস্থায় সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা সমান থাকে সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। অর্থাৎ কোনো একটি উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়াও ঘটতে পারে এবং পশ্চাৎমুখী বিক্রিয়াও ঘটতে পারে পাশাপাশি। যখনই আমার সম্মুখ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা সমান হবে, ঠিক তখনই আমরা সেই অবস্থাটাকে বলবো রাসায়নিক সাম্যাবস্থা। এবার এই গ্রাফটাতে আমরা যদি দেখি আমাদের ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফে, যখন আমার বিক্রিয়ক থাকে কি শুরুর দিকে আমার বিক্রিয়কটা থাকে সর্বোচ্চ, ধীরে ধীরে এই বিক্রিয়কটা আমার ধীরে 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 কমতে থাকে, তার মানে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। এটা হচ্ছে আমার ফরওয়ার্ড রিয়াকশন। আর নিচের এটা কি? এটা হচ্ছে আমাদের উৎপাদের প্রাথমিক অবস্থা। উৎপাদ ধীরে ধীরে কি করতে থাকে? বাড়তে থাকে, তার মানে এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। এবার যখন আমার ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটোর বেগ পরস্পর সমান হবে, তখনই যে অবস্থাটা সৃষ্টি হয়, নর্মালি দুটো যদি সমান না হতো, এটা সামনের দিকে এদিকে এগিয়ে যেত আর এটা নিচের দিকে নেমে যেত। যখনই বেগ দুটো সমান হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন, তখনই সে অবস্থাটাকে আমরা বলছি রাসায়নিক সাম্যাবস্থা। এবার আমরা সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য দেখে নিই। প্রথমে, রাসায়নিক সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দৃশ্যমান। আমরা উভমুখী বিক্রিয়ারও সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়ে এসেছিলাম। যেমন এই বিক্রিয়াটা, হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাসের বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডেট গ্যাস উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পরপরই হাইড্রোজেন আয়োডেট গ্যাস ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস সৃষ্টি করে। অর্থাৎ এখানে যেমন সম্মুখ বিক্রিয়া ঘটছে, একই সাথে পশ্চাৎ বিক্রিয়া ঘটছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা সবসময় আবদ্ধ একটি পরিমণ্ডলে সংগঠিত হবে। এটা শুধুমাত্র সাম্যাবস্থার ক্ষেত্রে না, এটা উভমুখী বিক্রিয়ারই বৈশিষ্ট্য, যে আমাদেরকে উভমুখী বিক্রিয়া সংগঠিত করতে হলে সেটা কি করতে হবে? খোলা পাত্রে করা যাবে না, বদ্ধ পাত্রে বা বন্ধ পাত্রে করতে হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা আমরা বদ্ধ পাত্রে করব। তাহলে এখানে উভমুখী বিক্রিয়া এবং পর্যায়ক্রমে রাসায়নিক সাম্যাবস্থা চলে আসবে। 3 নম্বরে, রাসায়নিক সাম্যাবস্থা একটি অসম্পূর্ণ প্রক্রিয়া। কারণ রাসায়নিক সাম্যাবস্থা সৃষ্টি হওয়া মানে কিন্তু বিক্রিয়াটি শেষ হয়ে যাওয়া নয়, বরং বিক্রিয়াটি চলছে। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটি গতিশীল অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো প্রভাব নেই। আমরা প্রভাবক টপিকে পড়ে এসেছিলাম এটা। লা শাতেলিয়ার নীতি অনুযায়ী বিভিন্ন নিয়ামক সাম্যাবস্থার উপরে প্রভাব বিস্তার করতে পারে, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদি। সাম্যাবস্থা উভয় দিক থেকেও অর্জিত হতে পারে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার দিক থেকেও হতে পারে বা পশ্চাৎমুখী বিক্রিয়ার দিক থেকেও হতে পারে। এবং সাথে, যেটা পূর্বেও বললাম, সাম্যাবস্থা হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। সাম্যাবস্থায় সম্মুখ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান থাকে। এবার আমরা চলে যাব লা শাতেলিয়ান নীতিতে। লা শাতেলিয়ান নীতি অনুযায়ী আমাদের সাম্যাবস্থার উপরে যে সকল নিয়ামকের পরিবর্তনের কারণে সাম্যাবস্থা পরিবর্তিত হয়, সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। এই টপিকটা আমাদের 9-10-এও ছিল। তাহলে লা শাতেলিয়ান নীতিটা প্রথমে দেখে নিই। সাম্যাবস্থায় বিরাজিত কোনো বিক্রিয়া সিস্টেমে সাম্যাবস্থার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকের, যেমন তাপমাত্রা, চাপ, গাঢ়ত্ব বা ঘনত্ব ইত্যাদি, কোনো একটি পরিবর্তন করলে বিক্রিয়া সিস্টেম সেই পরিবর্তনজনিত ফলাফলকে বাধা দানের চেষ্টা করে, যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব বা ফলাফল যতদূর সম্ভব প্রশমিত হয়। অনেক বড় বিবৃতি, আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। অর্থাৎ আমি মনে রাখবো কিভাবে? মনে রাখবো হচ্ছে যে আমার এখানে তাপমাত্রা, চাপ বা ঘনত্ব যেটারই পরিবর্তন হোক না কেন, সাম্যাবস্থা সেই অনুযায়ী সামনে বা পেছনে চলে গিয়ে এই পরিবর্তনটাকে, এই নিয়ামকের পরিবর্তনটাকে প্রশমিত করার চেষ্টা করবে। কিভাবে? আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। প্রথমে তাপমাত্রার প্রভাব। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লা শাতেলিয়ান নীতির প্রয়োগটা কীরকম? এখানে আমরা একটি বিক্রিয়া দেখতে পাচ্ছি, ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হচ্ছে, এবং এখানে ΔH প্লাস 124 কিলোজুল পার মোল। তার মানে এই বিক্রিয়াটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ায় 124 কিলোজুল তাপশক্তি শোষিত হয়ে যায়। এখন এখানে অলরেডি তাপশক্তি শোষিত হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি বাইরে থেকে এক্সট্রা হিট দেই, এক্সট্রা তাপ দেই, সেক্ষেত্রে কি হবে?
এই ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনটা বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে সে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তার মানে এখানে নিজে থেকে যেটা ঘটছে, আমি একটা শর্টকাট শিখিয়ে দিই, এখানে নিজে থেকে যেটা ঘটছে তার বিপরীতটা আমি যদি ঘটাই সাম্যাবস্থা সামনের দিকে যাবে। অর্থাৎ এখানে তাপহারী বিক্রিয়া, তাপ শোষিত হয়ে যাচ্ছে নিজে থেকে। আমি যদি বাহির থেকে এক্সট্রা তাপ দেই তাহলে সাম্যাবস্থা ডান দিকে মানে সামনের দিকে সরে যাবে। আর যেটা ঘটছে বিক্রিয়ায় তাপ কমে যাচ্ছে, যদি আমি সেটাই ঘটাই মানে তাপ কমিয়ে দেই তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই ব্যাখ্যাগুলো এখানে সংক্ষেপে লেখা আছে যে এটি যেহেতু তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডানে যাবে মানে PCl3 এবং Cl2 এর উৎপাদন বাড়বে। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, পশ্চাৎমুখী বিক্রিয়াটা কিন্তু আবার তাপ উৎপাদী, তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে উল্টা করে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমার বাম দিকে যাবে। এরপরে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একইভাবে মনে রাখবো, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থাটা বাম দিকে সরে যাবে। আচ্ছা, এখানে চিহ্নটা ভুল লেখা হয়েছে, আমি একটু ঠিক করে দেই। এই চিহ্নটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে এই বিক্রিয়া যেহেতু ΔH নেগেটিভ মানে বিক্রিয়া নিজে থেকে তাপ উৎপন্ন করছে, এখানে যদি আমি আরও তাপ দিতে চাই সাম্যাবস্থা বামে সরে যাবে। ঠিক আছে, আর যদি আমি তাপ শোষণ করি মানে তাপমাত্রা কমাই সেক্ষেত্রে ডানে যাবে। এরপরে চাপের প্রভাবে চলে আসি। লাসাতেলীয় নীতি অনুযায়ী চাপের প্রভাব মানতে গেলে কিছু শর্ত মানতে হয়। প্রথমে বিক্রিয়ায় গ্যাসীয় উপাদানের উপস্থিতি থাকতে হবে। অর্থাৎ বিক্রিয়া যদি দেখি উৎপাদেও আমার গ্যাসীয় কোনো উপাদান নেই বা বিক্রিয়কে কোনো গ্যাসীয় উপাদান নেই, সেক্ষেত্রে চাপের প্রভাবটা আমি খাটাতে পারবো না। যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে, যেমন এখানে দেখতে পাচ্ছি যে গ্যাসীয় পদার্থের উপস্থিতি রয়েছে, এখানে চাপের পরিবর্তন মানে সাম্যাবস্থার চাপের প্রভাবটা আমি খাটাতে পারবো। অনুরূপভাবে এখানেও গ্যাস রয়েছে, খাটাতে পারবো। 2 নম্বর বৈশিষ্ট্যটা বা শর্তটা, বিক্রিয়ক এবং উৎপাদ অণুসমূহের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। অর্থাৎ ΔN 0 হওয়া যাবে না। ΔN মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যার সমষ্টি মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যার সমষ্টি। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মোল সংখ্যা 1, এখানে 3, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 4 এবং উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। তার মানে ΔN এর ভ্যালুটা কত? 2 - 4 মানে -2, অর্থাৎ শূন্য নয়। পজিটিভ হোক নেগেটিভ হোক সমস্যা নেই, মানে দুপাশে মোল সংখ্যা সমান হতে পারবে না। যেমন এখানেও দেখা যাচ্ছে যে সলিড সলিড, এখানে গ্যাস। তো যখন আমরা এসব নিয়ে আলোচনা করব মূলত আমরা গ্যাসটার দিকে বেশি ফোকাস করব। অনুরূপভাবে আবার মিথেন গ্যাসের ক্ষেত্রে দহন বিক্রিয়া দেখানো হচ্ছে এই পাশে মোল সংখ্যা, ওই পাশে মোল সংখ্যা। তাহলে চাপের প্রভাব, প্রথম যে বিক্রিয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে আয়তন সংকোচন অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা একটু দেখি, ব্যাখ্যাটা আমার লেখা থাকলো, আমি শুধু ব্যাখ্যাটা দিই। এখানে আমি দেখতে পাচ্ছি 4 মোল ছিল, 2 মোল উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে একই আয়তনে এর ক্ষেত্রে অটোমেটিক্যালি চাপটা হ্রাস পেয়ে যাচ্ছে, মানে 4 মোল থেকে 2 মোল হয়ে গেল। এবার আমি যদি চাপ বাড়াই তাহলে কি হবে? এখানে খেয়াল করে দেখব যে আমরা 4 মোল থেকে 2 মোল হচ্ছে, মোল সংখ্যা কমে গেল বিক্রিয়ক থেকে উৎপাদে আসার সময়। তার মানে তার অটোমেটিক্যালি এখানে আমার আয়তনটা যেহেতু সংকুচিত হয়ে গেল, কিভাবে? এদিকে 4 মোল, এদিকে 2 মোল, অর্থাৎ আয়তন সংকোচন অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়, কারণ আয়তনটা এখানে হ্রাস পাচ্ছে বলে ঘনমাত্রা ও সংঘর্ষটা বৃদ্ধি পাচ্ছে। ফলে চাপ প্রয়োগে অধিক অ্যামোনিয়া পাবো। আবার চাপ কমালে আয়তন বৃদ্ধির ফলে ঘনমাত্রা হ্রাস পেয়ে প্রতি একক আয়তনে সংঘর্ষ হ্রাস পায়। তার মানে আমি একটা শর্টকাট মনে রাখার সিস্টেম শিখিয়ে দিই। যখন দেখব যে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি, উৎপাদে মোল সংখ্যা কম, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এখানে একই আয়তনে চাপ কমে যাচ্ছে। তার মানে আমি যদি চাপ দেই সাম্যাবস্থা সামনের দিকে বা ডানে যাবে, আর যদি চাপ কমিয়ে ফেলি তাহলে বিপরীত। অনুরূপভাবে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে 1 মোল, এই পাশে 2 মোল। তার মানে আমার এই পাশে মোল সংখ্যাটা বেশি, মানে একই আয়তনে চাপ বাড়ছে। তারপর আমি যদি এক্সটার্নালি চাপটা দেই তখন কি হবে? আমার সাম্যাবস্থাটা বামে চলে যাবে। অর্থাৎ যা ঘটছে তার বিপরীতটা ঘটাতে হবে সাম্যাবস্থা সামনে নিতে গেলে। লাসাতেলীয় নীতি অনুযায়ী সাম্যাবস্থার উপরে বিক্রিয়ার গাঢ়ত্ব বা ঘনত্বের পরিবর্তন
আমরা একটু বিক্রিয়াটা দেখে নিই। ফসফরাস পেন্টাক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়ায় কী উৎপন্ন হচ্ছে উত্তপ্ত করলে? ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। যদি আমি এখানে বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়িয়ে দিই তাহলে কি হবে? তাদের কার্যকরী সংঘর্ষটা বাড়বে এবং তারা মিলে নতুন আবার PCl3 এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তার মানে আমার সাম্যাবস্থাটা বাম থেকে ডানে যাবে। উল্টাটা যদি করি, অর্থাৎ PCl3 বা ক্লোরিনের ঘনমাত্রা যদি বাড়িয়ে দিই তাহলে তারা সংঘর্ষ করে বিক্রিয়া করে নতুন করে PCl5 বানাবে, অর্থাৎ সাম্যাবস্থাটা তখন পেছনের দিকে যাবে। তাহলে শর্টকাটে বলে রাখি, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়িয়ে দিই তাহলে উৎপাদনটা বেড়ে যাবে, মানে সাম্যাবস্থা সামনে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রাটা বাড়িয়ে দিই তাহলে তারা বিক্রিয়া করে বিক্রিয়ক বানানো শুরু করবে, তার মানে সাম্যাবস্থা পেছনে যাবে। একইভাবে আমরা পরের বিক্রিয়াটা ব্যাখ্যা করতে পারি। শিল্প উৎপাদনে লা শাতেলিয়ার নীতি, এই টপিকটা আমাদের সৃজনশীলের ঘ নম্বর কোশ্চেনটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু ওভারঅল ডেসক্রিপশনটা দেখে নিই। বাণিজ্যিক প্রয়োগে আমি যখন অ্যামোনিয়া উৎপাদন করছি, এখানে আমার অ্যামোনিয়ার ক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যটাগুলো প্রথমে দেখে নিই। এটা একটা উভমুখী বিক্রিয়া প্রথমত। দ্বিতীয়ত, যেহেতু ΔH-92, তার মানে এটা তাপোৎপাদী বিক্রিয়া। সকল উপাদান গ্যাসীয়। আয়তন সংকোচন কীভাবে? এদিকে 4 মোল, এদিকে 2 মোল, ওকে। আর এদিকে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। সাম্যাবস্থাকে আমি অলওয়েজ ডানে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে উৎপাদনটাকে বাড়াতে চাই কম খরচে। কি করা লাগবে? এখানে একটু চিন্তা করে দেখি, আমার অত্যানুকূল যে তাপমাত্রাটা সেটা হয় 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এটা কিভাবে নির্ধারিত হয়? মূলত যেহেতু এখানে -92 কিলোজুল পার মোল, তার মানে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমি যদি এক্সট্রা আরও তাপ দেই, কি ঘটনা ঘটবে? সাম্যাবস্থা পেছনের দিকে যাবে, মানে যা ঘটছে তা ঘটানো যাবে না। সাম্যাবস্থা পেছনের দিকে নিলে আমার কি অ্যামোনিয়ার উৎপাদনটা হ্রাস পেয়ে যাবে, অ্যামোনিয়া ভেঙে হাইড্রোজেন বানাবে, আমি তো সেটা চাবো না। আবার আমি যদি তাপমাত্রা কমিয়ে দিই, তাপমাত্রা কমালে কি হবে? সাম্যাবস্থা সামনে যাবে, কিন্তু সেক্ষেত্রে বিক্রিয়ার হারটা আবার কমে যাবে, কারণ কম তাপমাত্রায় বিক্রিয়ার হার কমে, আমরা আগে শিখে এসেছি। সেজন্য তাপমাত্রা বাড়াবো নাকি কমাবো, এটা আমরা বিবেচনা করে আমরা একটা টেম্পারেচার ফিক্সড করি, যেখানে অ্যামোনিয়ার উৎপাদনটা সর্বোচ্চ পাবেও আমরা, তাকেই আমরা বলছি অত্যানুকূল তাপমাত্রা। চাপের ক্ষেত্রে যেহেতু সব গ্যাস এবং ΔNও 0 নয়, তার মানে চাপের প্রভাব আছে, এবং অত্যানুকূল চাপটা হচ্ছে এখানে 200 ATM। উৎপাদ অপসারণ করতে পারি আমরা এখানে জুল থমসন প্রক্রিয়ায়। আমরা জুল থমসন প্রভাবকের সাহায্যে, আমরা এর আগে পড়ে এসেছিলাম যে জুল থমসন কিভাবে কাজ করে। উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণের সময় উপযুক্ত প্রভাবক এখানে লোহার গুঁড়া বা আয়রন চূর্ণ, বাণিজ্যিক কনসেপ্ট থেকে অবশ্যই, মানে প্রতিটি বিক্রিয়ার জন্য তো প্রভাবক আসলেই সুনির্দিষ্ট, ওইভাবে চিন্তা করব আমরা। আর প্রভাবক সহায়ক হিসেবে এদেরকে ব্যবহার করা হয় মলিবডেনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা পটাশিয়াম অক্সাইড। প্রভাবক উত্তেজক হিসেবে আমরা এখানে কাউকে ব্যবহার করতে পারি, যাতে করে আমার আয়রনের যে ফাঁকা অরবিটালে যুক্ত হতে পারে খুব ইজিলি। এরপরে বাণিজ্যিক প্রয়োগ শিখব আমরা সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির ক্ষেত্রে। এখানে আমরা প্রথমে বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো। উভমুখী বিক্রিয়া, তাপোৎপাদী, এটা তাপহারী বিক্রিয়া মূলত, এখানে ভুল এসেছে একটু। এটা তাপহারী। সকল উপাদান এখানে গ্যাসীয়, আয়তন সংকোচন এবং এখানে সংযোজন ঘটছে। সাম্যাবস্থা এখানে আমরা ডানে নেওয়ার চেষ্টা করব, কারণ আমার শিল্প উৎপাদনের ক্ষেত্রে যখনই লা শাতেলিয়ার নীতির প্রয়োগটা আসবে, আমি খেয়াল করব যে আমার প্রোডাকশনটা যাতে সবসময় বেশি হয়। এক্ষেত্রে আমার টেম্পারেচার বা প্রেশার আমি কিভাবে ঠিকঠাক করব, এটাই আমার বিবেচ্য বিষয়। তাপমাত্রা এখানেও টেম্পারেচারটা 450 থেকে 550, এখানেও ভুল এসেছে এই জিনিসটা প্রিন্টিং মিস্টেকে। তাপহারী বিক্রিয়া, এরপরে চাপটা হচ্ছে এখানে 1.7 ATM। এর কারণটা কি? 1.7 ATM এর কারণটা হচ্ছে আমাদের এখানে অলরেডি চাপের যে পরিবর্তনটা, খুব বেশি চাপ লাগে না এখানে, আর এবং বাতাসে আমাদের অক্সিজেনের যেহেতু অ্যাভেলেবিলিটি মানে পর্যাপ্ততা রয়েছে, সেহেতু আমরা প্রয়োজনের চেয়ে একটু বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করায় ফেলি বিক্রিয়া মাধ্যমে, যাতে করে আমার বিক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হয়।
এখানে উপযুক্ত প্রভাবক হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড গ্যাস, আর উৎপাদ অপসারণ এখানে জুল থমসন প্রভাবক আমি কার্যকর করব না। এটাই কিন্তু খুব বড় একটা পার্থক্য দুটো বিক্রিয়ার ক্ষেত্রে। আগেটাতে জুল থমসন করে আমরা প্রোডাকশন বাড়াতে পারি, এটাতে পারি না। এবং 1.7 ও 1 ATM কোনো পার্থক্য নেই। এই কথাটা কেন বলা হয়েছে? এই কথাটা বলার কারণটা হচ্ছে যে আমার নর্মালি বাতাসে যে চাপটা থাকে সেটা তো 1 ATM এর মতনই বা 1 ATM। তো এখানে যেহেতু এদিকে 1 মোল 1 মোল 3 মোল আর এপাশে হচ্ছে 2 মোল, তার মানে একই আয়তনের চাপ কমে। এখন আমি যদি চাপ বাড়াই তাহলে আমার সাম্যাবস্থা ডানে যাবে, আর চাপ কমালে সাম্যাবস্থা বামে যাবে। এখন চাপ বাড়ালে কতটুকু বাড়াবো? তো এখানে আমরা স্ট্যান্ডার্ড করে ফেলি 1.7 ATMকে। তাহলে আজকে আমরা এতটুকুই রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা ভরক্রিয়া সূত্র নিয়ে আলোচনা করব। ভরক্রিয়া সূত্র এই চ্যাপ্টারে আমাদের কেপি এবং কেসি এর ম্যাথগুলো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কেপি এবং কেসি থেকে আমাদের বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশনে এবং কলেজের পরীক্ষাগুলোতেও সব সময় প্রশ্ন হয়ে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।